বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, যুদ্ধে ইরানের টিকে থাকার একমাত্র উপায়। এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের আগে তেহরানকে সমর্থন চীনের। আরও থাকছে, ইসরায়েলে নিয়োগ বন্ধ করল চীন। জানিয়ে দিব মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস। আরও থাকছে, ভারতের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব মস্কোতে রুশ জেনারেলকে গুলি। যুদ্ধ ইরানের টিকে থাকার একমাত্র উপায়। তেহরান এখন যুদ্ধকে আর কেবল অস্তিত্বের সংকট হিসেবে দেখছে না, বরং টিকে থাকার পরিকল্পিত কৌশল হিসেবে বিবেচনা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য অবস্থান করলেও তেহরানের নেতা নির্ধারকদের কাছে কূটনীতিক টেবিল এখন এক ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। তাদের ধারণা, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে যে সমাধান আসবে তা ইরানকে কেবল ক্রমান্বয়ে দুর্বল করবে। এর বিপরীতে একটি নিয়ন্ত্রিত যুদ্ধ বা সংঘাতের ঝুঁকি নেওয়া হলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণের সুযোগ করে দিতে পারে। দীর্ঘকাল ধরে যুদ্ধের সম্ভাবনাকে এড়িয়ে চললেও বর্তমানে ইরানের শীর্ষ মহলে এই বিশ্বাস জন্মেছে যে সমস্যার সমাধান কূটনীতি দিয়ে সম্ভব নয়, তা হয়তো নিয়ন্ত্রিত সংঘাতের মাধ্যমে অর্জন করা সম্ভব। এই কৌশলগত পরিবর্তনের মূলে রয়েছে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া আলোচনা কাঠামো। ইরান মনে করে পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে একই সূত্রে গেঁথে যে আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে তা আদলে কোনো সমাধান নয়, বরং একটি কৌশলগত আত্মসমর্পণ। তেহরানের দৃষ্টিতে এই ধরনের কূটনীতি এখন আর সময় ক্ষেপণের সুযোগ হয় না, বরং রাষ্ট্রের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তোলে। এই আলোচনার টেবিলে পরাজিত হওয়ার চেয়ে সংঘাতের পথ বেছে নেওয়াকে তারা এখন কম ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে এই যুদ্ধের দামামা তেহরানের জন্য একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে। বর্তমানে কয়েক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ বৈধতার সংকটে ভুগছে। নজিরবিহীন দমন, নিপীড়ন, অর্থনৈতিক বিপর্যয় এবং জনগণের ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে শাসক গোষ্ঠী যখন কণ্ঠাসা, তখন যুদ্ধ পরিস্থিতি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নতুন পথ খুলে দেয়। যুদ্ধকালীন জরুরি অবস্থায় যে কোনো প্রতিবাদকে শত্রু রাষ্ট্রের সাথে আতত বা জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে প্রচার করা সহজ হয়। এর ফলে সাধারণ সময়ে যে দমন নিপীড়ন জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে, যুদ্ধের আবহে তা বৈধতা পায়। মূলত অবাধ্য সমাজকে ভয় ও শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতেই যুদ্ধের এই বায়নাকে তারা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করছে। ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের আগে তেহরানকে সমর্থন চীনের। বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই ওমানে পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। তবে বৈঠকের আগে ইরানের স্বার্থ রক্ষায় সমর্থন আরও পূর্ণ ব্যক্ত করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের প্রতি একতরফা হুমকির বিরোধিতা করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় মর্যাদা এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন করে। আগামীতেও আঞ্চলিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল 10টায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে উভয় পক্ষের নেতারা ওমানে অবস্থান করছেন। ইসরায়েলে নিয়োগ বন্ধ করল চীন। ইসরায়েলি ভূখণ্ডের সব ধরনের নতুন নিয়োগ নিষিদ্ধ করেছে চীন। গাজা উপত্যকায় দেশটির চলমান নৃশংস আগ্রাসনের প্রেক্ষাপটে বেইজিং এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে একটি চীনা নিয়োগ তহবিলের বরাতে জানা গেছে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের লেবানন সীমান্ত সংলগ্ন তাবুজ হানিয়ায় অবস্থিত একটি লেন্স প্রস্তুতকার প্রতিষ্ঠানের শেয়ার বেচা কেনাকে কেন্দ্র করে দায়ের করা মামলা থেকে এই তথ্য প্রকাশ্যে আসে। তাবুজ হানিয়ার সদস্যরা ভ্যালুয়েশন নামক চীনা নিয়ন্ত্রিত তহবিলের বিরুদ্ধে তেল আবিব জেলা আদালতে প্রায় $11 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন। মামলায় নথিভুক্ত সংযুক্ত ভ্যালুয়েশনের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীল পরিস্থিতির কারণে চীনা সরকার ইসরায়েল অধিকৃত এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ বা লাল তালিকাভুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
যতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন এই অঞ্চলে কোনো নতুন নিয়োগ বা অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করা যাবে না বলে কার্যত সম্মত হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সরকারি বাধার পাশাপাশি সংশ্লিষ্ট লেন্স উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গত ৩ বছরে প্রায় $15 বিলিয়ন লোকসান এবং $4 বিলিয়ন ঋণের কবলে পড়েছে। এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে চুক্তি অনুযায়ী বাকি শেয়ার কেনাবেচা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ, কিসের আভাস? ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের বৈরতা এবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তেহরানের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এবার ভার্চুয়াল ইউএস আম্বিয়া অব ইরানের পক্ষ থেকে জারি করা এক জরুরি বার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যেন কোনোভাবেই সরকারি সহায়তার উপর নির্ভর না করে নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ইরান ত্যাগ করেন। মূলত 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া এক বিশাল আন্দোলনের উপর রক্তক্ষয়ী দমন নিপীড়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে সামরিক হামলার হুমকি দেওয়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি বিশাল নৌবহর মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারি থেকে এই শক্তিশালী বাহিনী সেখানে অবস্থান করছে, ফলে সরাসরি যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। ওয়াশিংটনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বিমানের ফ্লাইট বাতিল বিঘ্নিত হতে পারে, তাই মার্কিন নাগরিকরা যেন প্রয়োজনে তুরস্ক বা আর্মেনিয়ার সীমান্ত ঘিরে সড়ক পথে দেশ ছাড়ার পরিকল্পনা করেন। ভারতের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের যে কোনো উস্কানির জবাবে কঠোর ও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ ও জম্মু কাশ্মীর আইনসভায় বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। শুক্রবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, লজ্জাজনক পরাজয়ের পর ভারত আরও তার প্রক্সি বাহিনীর মাধ্যমে পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়িয়ে তুলেছে। ভারত যতক্ষণ না তার আগ্রাসী সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী নীতি প্রয়োগ করবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শেহবাজ শরীফ বলেছেন, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো সেই একই দৃঢ়তা এবং কার্যকারিতা দেখাবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবেলার ক্ষেত্রে যে কোনো দেখানো হয়েছে। আমরা শান্তি চাই, তবে তা হবে সময় এবং ন্যায় বিচারের ভিত্তিতে। মস্কোতে রুশ জেনারেলকে গুলিবিদ্ধ হওয়ার পর রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আইসকভকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মস্কোর উত্তর পশ্চিম মস্কোর একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ইউক্রেনের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোতে লক্ষ্যবস্তু করা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি গুলিবিদ্ধ হলেন। অ্যালেক্সাই রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা ডিআইই এর প্রধান ছিলেন। তিনি 2022 সালে ইউক্রেনে পূর্ণাক্রমণের জন্য ভ্লাদিমির পুতিনকে গোয়েন্দা তথ্য সরবরাহকারী শীর্ষ কর্মকর্তাদের একজন ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ইউনিট বিদেশে গোপন অভিযান পরিচালনার জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে হত্যা, নাশকতা এবং গুপ্তচর বৃদ্ধি। বর্তমানে তার ঊর্ধ্বতম কর্মকর্তারা সম্ভাব্য শান্তি চুক্তির নিরাপত্তা সম্পর্কিত দিনগুলো নিয়ে আবু ধাবিতে ইউক্রেনের সাথে আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মস্কোর সিকিউরিটি অফিস জানিয়েছে, এক বন্দুকধারী তার অ্যাপার্টমেন্টের সিঁড়িতে বেশ কয়েকবার গুলি করে এবং প্রাথমিক প্রতিবেদন অনুসারে তার আশঙ্কাজনক অবস্থা। এরপর এই বন্দুকধারী পালিয়ে গিয়েছিল।